আচমকাই খবর পেলুম মামা বাবুর নাকি শরীর খারাপ। চায়ের কাপ টেবিলে ফেলে দিয়ে কোনো মতে বাস ধরে সোজা গ্রামের পথে রওনা দিল। বাস যখন মামা বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন বেলা গড়িয়েছে অনেকটা। গোটা ছাতিমপুরে ওই একটাই দোতলা কাঠের বাড়ি, সেইটে হলো আমার মামা বাবু উপেন্দ্র নারায়ণ বাগচির। সিঁড়ি দিয়ে উঠে তড়িঘড়ি মামা বাবুর ঘরের দরজায় ধাক্কা দিল। দরজা খোলাই ছিল। ঢুকেই দেখলুম একটা ইজি চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। আমি সত্বর এগিয়ে গেলুম। কি শুনছি মামা বাবু, আপনার নাকি শরীর খারাপ? মামা বাবু এক বিন্দুও চোখ খুলল না। খুব শান্ত নম্রভাবে বললেন, আয় বদ্রীনাথ, শান্ত হয়ে বস। মনে হলো মামা বাবু একচুলো বিচলিত নন তার এই অসুখ নিয়ে। বললুম, আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনার কোনো অসুখ করেছে। কিন্তু মাইমা যে আমাকে অমন করে বললেন। মামা বাবু বেদম হাসলেন। সনকার কথাই তুই ছুটে ছুটে এলি? ওর সব কিছুতেই বাড়িয়ে চাড়িয়ে বলা অভ্যেস, সে কি তুই এতদিনে বুঝতে পারিস নে? মামা বাবু ফের ইজি চেয়ারে মাথা টিকিয়ে শুয়ে পড়লেন। তাহলে আপনার সত্যিই কিছু হয়নি? না না, বলছি তো, তুই বরং খাওয়া দাওয়া করে নে, এত রাতে এসেছিস। এরপর আর কোনো কথা বললেন না তিনি। শোকেসের পাশের খিড়কিটা খুলে নিচে দেখলুম রামু গ্যারেজের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। এখানে মামা আর মাইমার দেখভাল করার মতো ওই এক রামুই আছে, নিজের ছেলে পিলে বলতে ওনাদের কেউ নেই। যাই একবার মাইমার সাথে দেখা করে আসি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রামুকে দেখতে পেলাম কর্ণিক হাতে দাঁড়িয়ে আছে। আরে দাদা বাবু যে, আরে আপনি কখন এলেন? এই তো একটু আগে। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? রামু দাঁত চারটে বের করে বললে, ও কিছু নয় দাদা বাবু, ওই গ্যারেজের দেওয়ালখানি একটু ভেঙে গেছিল, এই ওটাই একটু সারাচ্ছিলাম, বুঝলা? বুঝলুম। আপনি আমার সাথে একটু বসার ঘরে চলেন না, কিছু কথা বলার আছে। হঠাৎই রামুর অভিব্যক্তিতে স্পষ্ট ফুটে উঠল একটা ভয়ের ছাপ। কি হয়েছে কি? এসে থেকে দেখছি ঘরের দরজাপাট সব বন্ধ, কেমন একটা ঘুমট ভাব বাড়িতে। বলছি দাদা বাবু, বলছি, সব বলছি, আপনি একবারটি এদিকে আসেন না। রামুর জোড়াজড়িতে আর না বলতে পারলাম না। আচ্ছা চল। এরপর আমরা দুজনে সোজা বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। ও ইতস্তত বোধ করছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললুম, অত ঢোক গেলছিস কেন? যা হয়েছে খুলে বল দেখি। রামু মাথা নিচু করে বললে, আপনি আপনি এখনই এ বাড়ি ছেড়ে চলে যান দাদা বাবু, এখানে থাকলে কিন্তু আপনার বিপদ হবে। আকাশ থেকে পড়লাম। এসব তুই কি বলছিস রামু? আমি ঠিকই বলছি, ওই বড় দাদা বাবুকে ভূতে পেয়েছে। কেন গিন্নিমা আপনাকে ফোন করে কিছু করনি? কি? মামা বাবুকে ভূতে পেয়েছে? রাত বিরেতে আফিমের নেশা করেছিস নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সেই যে ভোরবেলা হাঁটতে গিয়ে বড় দাদা বাবু হোঁচট খেয়ে পড়লো, তারপর থেকেই সেই যে বাড়ি ফিরলো, কি সব আবল তাবল বকতে থাকেন তিনি। এর মধ্যে তো একদিন আমার গায়ে হাতও তুলেছেন। এই যে দেখেন বাবু, দেখেন। দেখলুম রামুর বুকের কাছে একটা ভয়ানক কালশিটে দাগ। শুধু কি আমায় দাদা বাবু, গিন্নিমার দিকেও তেড়ে তেড়ে যান তিনি। সে কি? এসব কথা আমায় আগে কেউ বলেনি তো। ডাক্তারবাবু এসেছিলেন? ডাক্তারবাবু এসে সেরম কিছু বলতে পারেনি বাবু, খালি বললে যে অবস্থা সেরম ভালো নয়, তাই তো আপনাকে গিন্নিমা খবর দিলে। কিন্তু আমি তো মামা বাবুকে দেখলাম দিব্যি সুস্থ আছেন। ও কি আর আপনি এখন দেখে বুঝতে পারবেন বাবু? রাত বিরিতে যখন তখন ভয়ানক কাণ্ড ঘটাচ্ছেন। দেখুন না, দেখুন কালকে রাতে সে কি সিল চিৎকার। এসে দেখি সিঁড়িতে একটা কঙ্কালের খুলি আর ওর হাড়গোড়গুলো কোথা থেকে এনে জড়ো করে রেখেছেন। ওই যে দেখুন না, এখনো রাখা আছে দেরাজের ওপরে। দেখলাম একটা কঙ্কালের মাথার খুলি আর হাড়গোড় রাখা সেখানে, কপালের কাছটা চির খাওয়া। দেখে কেমন গাটা গুলিয়ে উঠল।
ইস, এসব কি? মাইমা কোথায়? ও বাবা, তিনি তো কখন ঘুমিয়ে পড়েছেন। অসুস্থ শরীরে তিনি আর পারেন নাকি? ঘুমিয়ে পড়েছেন? না না, আমাকে এক্ষুনি মাইমার সাথে কথা বলতে হবে। মাইমা, মাইমা! আমি দৌড়ে মাইমার ঘরের দিকে গেলাম। ঘরের দরজাটা খুলতেই দেখলাম মাইমা বেঘরে ঘুমোচ্ছেন। মাইমা, মাইমা, আমি এসেছি, শুনতে পাচ্ছেন? মাইমা চোখ খুললেন না। গো গো শব্দ করে কি যেন বললেন। এসেছিস এসেছিস বদ্রীনাথ, জাগিয়ে বস, খেয়ে নে। মাইমার গলাটা কিরকম যেন শোনালো। গিন্নিমাকে অযথা ডাকাডাকি করে লাভ নেই বাবু। অনেকক্ষণ হলো গিন্নিমা ঘুমের বড়ি খেয়ে ঘুম দিয়েছেন। উফ, এক্ষুনি মাইমাকে ঘুমোতে হলো। কি করবেন বাবু, গিন্নিমারও যে শরীরটা ভালো নেই। আচ্ছা রামু, মামা বাবুকে কোন ডাক্তার দেখছেন? রামু ঢোক গিলল। ডাক্তার? ডাক্তার কি ওই ভুতুরে রোগকে সারাতে পারবে বাবু? যতক্ষণ না বড় দাদা বাবুর শরীর থেকে ওই ভূত বেরোচ্ছে ততক্ষণ কারোর রক্ষে নেই। ওহ, তখন থেকে ভূত 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 কি শুরু করেছিস বলতো? এসবে আমরা কেউ বিশ্বাস করি না, তা তুই ভালো করে জানিস। যত সব বুচরুকি। আমাকে আমার ব্যাগটা, টর্চটা দিয়ে দেখি, একটু বেরোবো। আমার ধমক খেয়ে রামু চুপ করে চলে গেল। তারপর আমার ব্যাগ আর টর্চটা আমার হাতে দিলে আমি বেরিয়ে পড়লাম। কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। মামা বাবুর জন্য ডাক্তার জোগাড় করে তারপরেই ক্ষান্ত হব। কিন্তু এত রাতে এই গ্রামে আশপাশে কোনো ডাক্তার পাবো কি? এখানে ডাক্তার বলতে তো সেই দাতব্য চিকিৎসালয়। মনের মধ্যে একটা ধন্দ কাজ করছিল। হঠাৎই খেয়াল পড়ল মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। এতটা রাস্তা তো আর হেঁটে যাব না। অগত্যাই মানি ব্যাগটা আনতে আবার মামা বাবুর বাড়িতে ছুটলুম। মনে হচ্ছে মানি ব্যাগটাকে মামা বাবুর ঘরেই ফেলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠতেই দেখলুম মামা বাবুর ঘরের দরজাটা অল্প খোলা। সেখান থেকেই মৃদু আলো ছিটকে বাইরে সিঁড়িতে পড়ছিল। আর একটা অদ্ভুত শব্দ। কি ব্যাপার? মামা বাবুর নাক ডাকার আওয়াজ তো এরকম হতে পারে না। এগিয়ে গেলুম। দরজার ফাঁক দিয়ে দেখতেই আমার সারা শরীরে একটা শিহরণ মিলে গেল। এসব কি দেখছি আমি? রামু মামা বাবুর ঘাড়ে দুটো বড় বড় চোষক দাঁত বসিয়ে তো চুষে খাচ্ছে। ওর চোখ দুটো বড় বড়, যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। ওর শরীরের কোনায় কোনায় ধুলো কাদা মাখা। ওর সারা শরীর যেন হাঁপড়ের মতো উঠছে নামছে। চুলগুলো উস্কো খুস্কো ভয়ঙ্কর। বিশ্বাস হলো না নিজের চোখে। আজীবনেও ভূত প্রেতে বিশ্বাস করিনি, কিন্তু মাথা কাজ করলো না। বড় মাইমাকে ডেকেও এখন লাভ হবে না। আমি বরং আশপাশের গ্রামবাসীদের ডেকে আনি। তরতর করে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির দরজা দিয়ে বেরোতেই আধার রাতের শূন্যতা যেন আমায় গ্রাস করলো। গ্যারেজের দিক থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ওখানে মাটি কোপাচ্ছে। আমি ছুটে গেলাম যদি কাউকে পাওয়া যায়। মনে হলো সামনের মাটিটা কেমন অল্প খোঁড়া। টর্চের আলো ফেললুম সেখানে। মাটির ভিতরে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলুম একটা কফিনের কোণার অংশ বেরিয়ে আছে। এই বাড়িতে কফিন? কৌতূহলী মন নিয়ে ওটার উপরে হাত বাড়ালুম। ঠিক তখনই আমার গায়ে কে যেন হাত রাখলো। কি করছোটা কি? ওতে ভুলেও হাত দিও না। কে? পিছন ফিরতেই দেখলাম একটা দীর্ঘকায় বয়স্ক লোক। সাদা সনের মতো চুল, দাড়ি গোফে পাক ধরেছে। কে কে আপনি? আমায় তুমি চিনবে না, তবে তোমার মামাকে আমি চিনি। ওনার ঘোর বিপদ। হ্যাঁ, বিপদ। কিন্তু
আপনি কি করে জানলেন? আহ, এখন সেসব আলোচনা করার সময় নয়। এই কফিন কার তুমি জানো? না, কার কফিন? এটা জনাথন সাহেবের কফিন। এই বাড়ি ওনারই তৈরি করা। লোকটা আদপে একটা শয়তান ছিল। ওর পেশা ছিল মানুষ করা। কত লোককে এই গ্যারেজে করে গুম করে দিয়েছে তার ইয়ত্তা নেই। শেষেও নিজেও ঋষভ নামে এক লোকের হাতে খুন হয়। তারপর বহু হাত বদলে তোমার মামার কাছে এসে পড়ে এই বাড়ি। এইসব শোনার পরেও হিসেব মিলল না। কিন্তু এ বাড়ির পরিচারক রামু যে বলেছিল আমার মামাকে নাকি ভূতে ধরেছে। না, তোমার মামাকে নয়, ওই তবিপাশু সাহেবের আত্মা ভর করেছে তোমাদের ওই বাড়ির পরিচারক রামুর ওপরে। আমার মনে হয় ওই রামুই একদিন মাটি খুঁড়ে কফিনটা খুলে সব হাড় গোড় কঙ্কাল বের করেছিল। তারপর থেকে এসবের সূত্রপাত। ও চাইছে তোমার মামার মাইমাকে মেরে এই বাড়িতে নিজের অস্তিত্ব কায়েম করতে। তাহলে আমার মামা আর মাইমা আর এই গ্রামকে শয়তানের আত্মার হাত থেকে বাঁচাতে কোনো উপায় নেই? উপায় উপায় একটা আছে। ওই আত্মাকে বন্দি করতে হবে। করতে পারবে? এটা এত সহজ কাজ নয়। না না, আমি পারবো পারবো। আমি তাড়াহুড়ো করে আমি মাটিগুলোকে খুঁড়তে শুরু করলাম কফিনটাকে খোলার প্রচেষ্টায়। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? পারবেন সাহায্য করতে? হঠাৎ করেই কারোর কোনো সাড়া শব্দ পেলুম না। পাশে তাকাতেই দেখলুম আশপাশে লোকটা কোথাও নেই, যেন লোকটার কোনো অস্তিত্বই নেই। দাদা বাবু, দাদা বাবু, আপনি ওখানে কি করছেন দাদা বাবু? আর চোখে পিছন দিকে তাকাতেই দেখলুম রামুকে। ওর ওই চোষক দাঁতের কষ বেয়ে লালা ঝরে পড়ছে তখনও। আর সেই হাঁপানির শব্দ, যেন কোনো জন্তু গর্জন করছে। এখন আমি কি করব? কোথায় যাব? দাদা বাবু, দাদা বাবু, আমায় একটু তো দিতে পারবেন? তো খাবো। আমার সারা শরীর কাঁপতে কাঁপতে অবশ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি ও আমার ঘাড়ের দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ও কি যেন বিড়বিড় করলো। হঠাৎ করে আমার জামায় একটা টান পড়লো। মুহূর্তে কে যেন আমায় সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। আর রামুর ওই দেহ অকস্মাৎ ছিটকে পড়লো কফিনের পাশে। মাটি কামড়ে ছটফট করতে শুরু করলো রামু। আমার পাশে খেয়াল করলাম সেই স্থানীয় লোকটা দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এতক্ষণ কোথায় চলে গিয়েছিলেন? এখানেই তো ছিলাম, দেখতে পাওনি? নাও, এখন ওর পা দুটোকে শক্ত করে চেপে ধরো। লোকটার কথা মতো আমি রামুর পা দুটোকে চেপে ধরলাম। রামুর শরীরটা যেন আরো ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করলো। লোকটা কি যেন বিড়বিড় করতে শুরু করলো। সাথে সাথে একটা ঝাঁকুনি দিয়ে রামুর শরীর থেকে কি যেন বেরিয়ে গেল। আর ঠিক তারপরেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়লো রামু। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, শোনো, আমি চলে গেলেই এই কফিনকে ভালো করে মাটি চাপা দিয়ে দেবে। আপাতত এই বাড়ি সকলের জন্য নিরাপদ, কিন্তু স্মরণে রেখো এই কফিন যেন কখনো আর খোলা না হয়। তবে আবার বিপদের মুখোমুখি হতে হবে তোমাদের। কথাগুলো বলে লোকটা চলেই যাচ্ছিল। আমি বললাম, এই যে শুনছেন, আপনার পরিচয়টা যে জানা হলো না। লোকটা নির্লিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর বললে, আমি ঋষভ। মনে পড়ছে তো নামটা? সাথে সাথে এই লোকটার মাথায় একটা কাটা দাগ ভেসে উঠল। মনে পড়ল সেই ঋষভই তো ওই সাহেবকে মেরেছিল শুনেছিলাম। তারপর এই লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল।